নমস্কার। বিজ্ঞান প্রসঙ্গের আজকের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। এই কিছুদিন আগেই একটি বেসরকারি সংস্থা স্কাই রুট এরোস্পেস সেটি বিক্রম-1 এই মহাকাশযানটিকে উৎক্ষেপণ করলো এবং এই বিক্রম-1-এর উৎক্ষেপণ অবশ্যইভাবে সফল উৎক্ষেপণ বেসরকারি মহাকাশ গবেষণার বেসরকারি মহাকাশ প্রযুক্তিতে একটা অগ্রগতি বলা যেতেই পারে। আর সেই নিয়েই আজকে আমাদের এই অনুষ্ঠানের বিষয় মিশন আগমন, সাফল্য ও ভবিষ্যৎ। আর এই বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে যিনি উপস্থিত আছেন, চলুন একটু আলাপ করে নিই তার সাথে। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সন্দীপ চক্রবর্তী, অধিকর্তা, ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স, ICSP। দূরদর্শনের স্টুডিওতে আপনাকে স্বাগত। আমরা যেমনটা বলছিলাম না যে আমাদের একটা বেসরকারি উদ্যোগে স্কাই রুট এরোস্পেস তারা উৎক্ষেপণ করলো বিক্রম-1 মহাকাশযান এবং তার মিশনটির নাম হলো মিশন আগমন। কিছুদিন আগের মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যন্ত প্রশংসা করেছেন এরকম একটি সফল উৎক্ষেপণের বেসরকারি উদ্যোগে, এবং যখন এই উৎক্ষেপণটি হয় তারপরেই প্রধানমন্ত্রী মোদী তার এক্স হ্যান্ডেলে কয়েকটি কথা লিখেছিলেন। চলুন আজকে শুরু করি আমরা আজকের অনুষ্ঠান তার কথাগুলো দিয়ে। স্কাই রুট এরোস্পেসের দলকে বিক্রম-1-এর সফল উৎক্ষেপণের জন্য অভিনন্দন জানিয়েছি। এটি ভারতের মহাকাশ অভিযাত্রার এক যুগান্তকারী মুহূর্ত। বেসরকারি খাতের ক্রমবর্ধমান অংশগ্রহণ নতুন দিগন্ত উন্মোচন করছে এবং উদ্ভাবনকে আরও ত্বরান্বিত করছে। এই সাফল্য অসংখ্য তরুণকে আরও বড় স্বপ্ন দেখতে এবং নির্ভয়ে নতুন উদ্ভাবনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে। অবশ্যই আত্মনির্ভর ভারতের দিকে এক কদম আমরা এগিয়ে গেছি বলা যেতেই পারে। অনুষ্ঠানের শুরুতে আমরা একটু দেখে নেব এই অভিযান, এই বিক্রম-1 সম্পর্কে, তার ভিতরের কীরকম কী প্রযুক্তি, সেই সম্পর্কে একটা ছোট্ট অডিও ভিজুয়াল একটু দেখে নিয়ে তারপরে যাব মূল অনুষ্ঠানে। 18 জুলাই 2026 ভারতের মহাকাশ গবেষণার ইতিহাসে এক নতুন যুগের সূচনা হলো। হায়দ্রাবাদের বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা স্কাই রুট এরোস্পেসের তৈরি অরবাইটাল রকেট বিক্রম-1 ইসরোর শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সফলভাবে উৎক্ষেপিত হলো। এই প্রথম কোনো ভারতীয় বেসরকারি সংস্থা তাদের তৈরি রকেটকে ইসরোর লঞ্চপ্যাড ব্যবহার করে সফলভাবে মহাকাশে পাঠাতে সক্ষম হলো। সম্পূর্ণ কার্বন কম্পোজিট স্ট্রাকচার ব্যবহার করে প্রায় 20 মিটার লম্বা এই কম ওজনের রকেট তৈরি করেছে স্কাই রুট এরোস্পেস। এর ইনহাউস 4 স্টেজ প্রপালশন ইঞ্জিন প্রায় 350 কিলো ওজনের পেলোড বহন করতে পারে এবং পৃথিবী থেকে 450 কিলোমিটার উচ্চতায় লো আর্থ অরবিটে স্থাপন করতে পারে। এই রকেটের 3D প্রিন্টেড ইঞ্জিন প্রিসিশন ম্যানেজমেন্ট করে পেলোডকে সঠিক অরবিটে পৌঁছে দিচ্ছে। এই মিশনের পেলোডগুলির মধ্যে উল্লেখযোগ্য হল কসমোসার্ভ স্পেস এমব্রাস সিস্টেম, যা রোবোটিক আর্মের সাহায্যে স্পেস জাঙ্ককে ধরে রাখতে পারে। এছাড়াও এটি একটি 18 ক্যারেট গোল্ড প্লেটেড মাইক্রো রকেট এবং কসমিক ব্লুম নামে একটি আর্টওয়ার্ক বহন করছে। মাইক্রো রকেটটিতে সিভি রমন, বিক্রম সারাভাই এবং আব্দুল কালামের 3টি মাইক্রোস্কোপিক প্রতিকৃতি আছে, যা ভারতে মহাকাশ গবেষণার জনকদের শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য তৈরি করা হয়েছে। মহাকাশ গবেষণায় স্টার্টআপ সংস্থাগুলির যোগদান সুনিশ্চিত করার জন্য ডিপার্টমেন্ট অফ স্পেসের অধীনে তৈরি হয়েছে স্বশাসিত সংস্থা ইনস্পেস, যা মহাকাশ প্রযুক্তির সুফলকে জনসাধারণের কাছে পৌঁছানোর লক্ষ্য নিয়ে কাজ করে চলেছে। এই সংস্থা 2025 সালে প্রায় $150 মিলিয়ন ইনভেস্টমেন্ট সুনিশ্চিত করেছে। ভারত সরকার স্পেস পলিসি 2023 তৈরির মাধ্যমে এক নতুন ধরনের ইকোসিস্টেম তৈরি করার লক্ষ্যে এগোচ্ছে। বিক্রম-1 মিশনের সাফল্য এই উদ্যোগের এক উজ্জ্বল সুফল বলা যেতে পারে। আগামী দিনে বিশ্বের দরবারে বেসরকারি সংস্থার যোগদান আরও সুনিশ্চিত করবে এই ধরনের মিশনগুলি। আমরা দেখে নিলাম এই যেটা আমরা খুব ছোট্টভাবে হয়তো কিন্তু মোটামুটি একটু বিস্তারে বুঝে নিলাম যে এই বিক্রম-1 এই মহাকাশযানটির ভিতরে, এই রকেটটির ভিতরে কি কি আছে। একেবারে সোজাসুজি চলে যাই ডক্টর চক্রবর্তীর কাছে যে বিক্রম-1 এর উৎক্ষেপণকে একটা ঐতিহাসিক মাইলস্টোন বলা হচ্ছে,
আপনি কি বলেন? না, অবশ্যই এটা ভারতবর্ষের কাছে তো বটেই, এবং সারা পৃথিবীর জন্য এটা একটা মাইলস্টোন। কারণ আপনাকে বুঝতে হবে যে বিক্রম প্রাইভেট সেক্টরে একমাত্র মানে ভারত তৃতীয় দেশ, আমেরিকা এবং চীনের পরে তৃতীয় দেশ যে এই প্রাইভেটলি ম্যানেজড একটা রকেট তৈরি করে পেলোডকে সাকসেসফুলি অরবিটে মানে প্রতিস্থাপন করতে পেরেছে, এবং প্রথম চান্সই। সে তো আরও অনেক মানে যাতে সময়ও বাঁচলো তাতে প্রচুর। এই জিনিসগুলো কিন্তু এর আগে সাউথ কোরিয়া যেমন চেষ্টা করেছে, একটা উন্নত দেশ, সেও কিন্তু সাকসেসফুল হয়নি। কিন্তু এটা সেই কারণেই এটা একটা ঐতিহাসিক তো বটেই, প্লাস আমার মতে যে এটা ভারতের যা ভবিষ্যৎ, যেটা ভারতের টার্গেট আছে গ্লোবাল ইকোনমিতে ইত্যাদি, পরে আমাদের ডিসকাশন হতে পারে, যে এইটা করতে নিশ্চিন্তভাবে বলা যায় যে ভারত সেদিকে এগোতে পারবে। যে টার্গেট আছে যে গ্লোবাল স্পেস ইকোনমি বলে একটা ব্যাপার আছে, যার মধ্যে ভারত কতখানি অংশ নিতে পারে। ইসরোর পক্ষে হয়তো একা সেইখানে কম্পিট করা সম্ভব হচ্ছিল না, কারণ আমেরিকা যেভাবে যে মানে আমাদের এলন মাস্কের হাত ধরে, জেফ বেজোসের হাত ধরে এদের সঙ্গে করে এত এগিয়ে যাচ্ছে, ভারতেরও এখন দেখা যাচ্ছে 400খানা স্টার্ট আপ আছে, এবং তার মধ্যে অন্তত 5-6খানা স্টার্টিং উইথ স্কাই রুট, সঙ্গে তো আমাদের অগ্নিকুল, অগ্নিবাণ, ধ্রুব স্পেসেরও অনেকগুলো আছে। তারা ইসরোর অনেকখানি লোড নিয়ে নিতে পারবে। না, কিন্তু আমরা কি বলতে পারি যে ইসরোকে সে একটা বড় বটবৃক্ষের মতো, যে এই সমস্ত স্টার্ট আপগুলোকে তাদের সঙ্গে সহযোগিতার মাধ্যমে যৌথ প্রচেষ্টা, একটা ইকোসিস্টেম তৈরি করে দুজনে একসাথে এগোচ্ছে? এক্স্যাক্টলি। না, সহযোগিতা তো করতেই হবে, কিন্তু এন্ড অফ দ্য ডে আপনি যদি বলেন যে আমি মানে সবসময় হাত ধরে থাকবেন ইসরোর, তাহলে আপনি তো ইন্ডিপেন্ডেন্ট হতে পারলেন না। আপনি এখনো যেমন স্কাই রুট, যেটা বিক্রম 1 যখন লঞ্চ হলো, সেটা কিন্তু ইসরোর শ্রীহরিকোটা থেকে হয়েছে। ফলে ন্যাচারালি, কিন্তু আমি যদি এলন মাস্কের দেখি, তার নিজস্ব লঞ্চ প্যাড আছে। আচ্ছা, ফলে ন্যাচারালি এখন পর্যন্ত পুরোপুরি মানে বেসরকারি হয়েছে বলে বলা যায় না। আর এটাও সত্যি কথা যে আপনি জানেন যে ইসরো এক্স চেয়ারম্যান যিনি ছিলেন সোমনাথ, রিসেন্টলি উনি অগ্নিকুলে জয়েন করেছেন। ফলে ন্যাচারালি প্রচুর এক্স ইসরো, এটাও আপনি শুনছেন যে ইসরো থেকে একটা এক্সোডাস হচ্ছে, মানে এবং এই স্কাই রুটের এরোস্পেসেও কিন্তু এদের সংস্থাতেও প্রচুর ইসরো আছে। এবং আমি বলছি আপনাকে, মনে করুন 14 জুলাই, যেটা আমি খবর, একই দিনে 80 জন মতো কিন্তু ইসরো ছেড়ে এই কোম্পানিগুলোতে যোগ করেছে। এটা খারাপ লক্ষণ না, খারাপ লক্ষণ মোটেই না, কারণ প্রত্যেকে যেহেতু ওদের ফিউচার নিয়ে চিন্তা করছে, ফলে ওরা অবশ্যই বুঝতে পারছে ইসরোর থেকেও অনেক ব্রাইট ফিউচারের দিকে যাচ্ছে। ঠিক, তা না হলে একটা ইনস্টিটিউট একজন ইসরো ছেড়ে বেরোবে কেন? না, কিন্তু এই মুহূর্তে তারা হয়তো ইসরোর হাত ধরে এগোচ্ছে, কিন্তু এই চলতে চলতে দৌড়ানোর পর্যায়ে গিয়ে হাতটা ছেড়ে তারা এগোতেই পারে। ছাড়তে হবে নিশ্চয়ই। একটুখানি জানতে চাইবো যে বিক্রম 1 এর ভিতরকার প্রযুক্তিগত বৈশিষ্ট্যটা কি, সেটা আমি জাস্ট 20 সেকেন্ডের মধ্যে একটা ছোট জিনিস দেখাতে চাইছি, যে একটা রকেট সম্বন্ধে লোকেদের ভয় থাকতে পারে, যে একটা রকেটে কি কি আছে। রকেটে দেখুন নিচের দিকে এই 4টে পাখা আছে, এরা 4টে থাকতে পারে, 3টে থাকতে পারে, এদের কাজ হলো স্টেবিলাইজেশন, যাতে রকেটটা উল্টে না যায়। আচ্ছা, নিচে থাকবে যে প্রপেলেন্ট, যে প্রপেলেন্টগুলো দিয়ে রকেটটা যাচ্ছে। আচ্ছা, এইবার ওপরে দেখুন, যদি রকেটটা সাবঅরবিটাল হয়, তাহলে এইখানে থাকবে একটা প্যারাসুট, যেটা আছে দেখতে পাচ্ছেন, আর এই যে প্যারাসুটে ঢোকানো আছে, আর এই হচ্ছে আমাদের নোজ কোন, যার মধ্যে আমাদের পেলোডটা থাকছে। ফলে এই যে রকেটের এই 4টে কম্পোনেন্ট হচ্ছে মেজর কম্পোনেন্ট, মানে এইটা প্রত্যেকটাতেই থাকবে। শুধু দেখতে হবে যে এটা যেমন একটা মাত্র স্টেজ, বিক্রমের কেসে সেটা 3টে মানে 4টে স্টেজ, ঠিক আছে? হ্যাঁ, বিক্রমের কেসে সেটা হচ্ছে 4টে স্টেজ। সেটা হচ্ছে আপনাকে দেখাচ্ছি। এটা যদি আরেকটা জিনিস বলে দিই, যে বিক্রমের সাইজ হচ্ছে 22 মিটার। ধরুন এটা হচ্ছে বিক্রম, সবচেয়ে ছোট করে রেখেছি কেন, এটা অ্যাকচুয়ালি সাইজটা 22 মিটার, প্রায় 7 তলা বাড়ির মতো, কিন্তু ইন রিয়েলিটি অন্যান্য রকেটের তুলনায় খুব ছোট, ঠিক আছে? আমি যদি এই রকেটটাকে পাশে রাখি, তাহলে ধরুন এইটা হচ্ছে এক্স্যাক্টলি রেশিওটা, এটা হচ্ছে আপনার স্পেস এক্সের স্টারশিপ, যেটা মঙ্গলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। এই স্পেস এক্সের স্কাইশিপ আপনার 250 টন জিনিসকে নিয়ে যেতে পারে, ঠিক আছে? এবার এইটা বিক্রম, আমি কোনো ছোটো করছি না, কিন্তু এটা এত ছোট যে সেটা মাত্র 350 কিলোগ্রামকে নিয়ে যেতে পারে, ঠিক আছে? এবং এইটা হচ্ছে পেলোডে রাখার জায়গা, 6খানা পেলোডে নিয়েও গেছে। সেটাই সাফল্যের মানে মেন চাবিকাঠি, যে একমাত্র অরবিটে তো গেছেই, সঙ্গে আবার 6খানা পেলোডকে সে রিলিজও করেছে। আচ্ছা, এবার আমি 2 নম্বর পয়েন্টে আসি, সেটা কত ইম্পর্টেন্ট, যে আপনি যখন এটা রকেটে পাঠাচ্ছেন,
এর যে ট্যানজেন্সিয়াল ভেলোসিটি যেটা এই যে মানে পৃথিবীর সঙ্গে যে মুভমেন্টটা সেটা আপনাকে 7.5 কিলোমিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হবে। যদি আপনি 7.5 কিলোমিটার না নিয়ে যান তাহলে জিনিসটা আবার পড়ে যাবে। ঠিক আছে, ফলে এর আগে 2022-এ ওরা একবার চেষ্টা করেছিল সাব অরবিটাল। আচ্ছা, আরেকটা যেটা এর পজিটিভ পয়েন্ট আছে সেটা হচ্ছে ও কিন্তু 6খানা পেলোডকে ইন প্রিন্সিপাল 6টা অরবিটে প্রতিস্থাপন করতে পারত। অর্থাৎ এর যে 3খানা স্টেজ আছে S3, S2, S1, এগুলো হচ্ছে সলিড স্টেট, 3টেই সলিড স্টেট, একটা করে স্টেজ খসে পড়বে। আলটিমেটলি লিকুইড স্টেজটা হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আর নাইট্রোজেন টেট্রক্সাইড, নাইট্রোজেন টেট্রক্সাইড নিয়ে গিয়ে এরা কী করবে, ওটাকে লিকুইড ওটাকে জাস্ট প্রতিস্থাপন করবে। এবার এটা অন অফ করতে পারে, অর্থাৎ একজনকে এই অরবিটে ছেড়ে এসে সে আরেকটা জায়গায় আরও হাইটে গিয়ে সে আরেকজনকে সুইচ অন সুইচ অফ করতে পারে। আচ্ছা, কিন্তু ফর সাম রিজন 453 কিলোমিটারে উঠে সবগুলোকে একই, এবার হয়তো করেনি, প্রথমবার বলে হয়তো করেনি, কিন্তু অপশানটা আছে। আচ্ছা, আর এটা যেটা আর এর যেটা করেছে S2, এটা প্রত্যেকেই কিন্তু সলিড রকেট, মানে স্টেজগুলো, লাস্টেরটুকু শুধু লিকুইড। আমাদের যদি জিএসএলভি দেখি আমরা, তাহলে এটা দেখবেন অল্টারনেট, এটা হচ্ছে সলিড বুস্টার, তারপর লিকুইড, তারপর আবার সলিড, তারপর আবার লিকুইড, ক্রায়োজেনিক ইঞ্জিন। এটা একটু হাতে তুলে যদি আমরা দেখাতে পারি আমাদের সাধারণ, এগুলো যেমন স্ট্র্যাপ অন, মানে বুস্টার, বেসিক্যালি আপনাকে বুস্ট করে 2 মিনিট পর্যন্ত ডেন্স অ্যাটমসফিয়ার যেটা, সেখান থেকে আপনাকে তুলে দেবে, কারণ ডেন্স অ্যাটমসফিয়ারে সবচেয়ে কঠিন জিনিসটাকে নিয়ে যাওয়া, ড্র্যাগ। আর বিক্রমের ক্ষেত্রে বিক্রমের স্ট্র্যাপ অন নেই, বিক্রম একদম সিঙ্গেল স্টেজ। যদি হাতে তুলে দেখানো যায়, বিক্রমের কেসে এখানে না, এই স্টেজ, এটা স্টেজগুলো এখানে রাখাই আছে কারণ এটা জিএসএলভির বলে, কিন্তু বিক্রমের স্ট্র্যাপ অন গুলো নেই। বিক্রমে একদম জাস্ট একটা সিঙ্গেল সিলিন্ডার, তার মধ্যেই 4টে স্টেজ আছে পরপর। ঠিক আছে, এবং এটা একইভাবে আপনার 108 সেকেন্ড মতো প্রথমটা গেল, তারপর এটা আলটিমেটলি 15 মিনিটের মধ্যে গিয়ে সে পৌঁছে গেল 453 কিলোমিটারে। ভেতরে ওই যে পেলোডগুলো আছে, সেই পেলোডগুলো বিশাল কোনো আবিষ্কার করার জন্য যায়নি, মানে প্রথমবার যেগুলো গেছে সেগুলো মনে করুন যেমন গ্রহ স্পেস থেকে গেছে একটা, তারপরে জার্মানি থেকে গেছে 2টো পাঠানো হয়েছে, 2টো কিউবস্যাট, তারপরে আপনার এমব্রেস বলে একটা পেলোড গেছে যেটা করার জন্য, মানে মনে করুন ময়লা মহাকাশের যে ডেব্রিগুলোকে আস্তে আস্তে পরিষ্কার করার জন্য। তারপরে আছে এই স্কাই রুটের নিজস্ব যেটা আছে, সেইগুলোর কাজ হলো প্রচুর, এরা কি করছে বেসিক্যালি টেকনোলজি ডেমনস্ট্রেশন। দেখুন, আপনাকে একটা জিনিস এই মুহূর্তে বলছি যে আপনি একটা সাব অরবিটাল পাঠাতে পারেন, তাতে খুব একটা নেই, গর্বের বিষয় নয়, কিন্তু আপনি যখন এটাকে অরবিটে পাঠাতে যাচ্ছেন, তাকে কিন্তু কিছুক্ষণ পরপর পৃথিবীর সামনে দিয়ে সূর্যের দিকে যেতে হচ্ছে, কিছুক্ষণ পরপর সূর্য থেকে পৃথিবীর ছায়াতে যেতে হচ্ছে, ফলে এটাকে বলে থার্মাল সাইকেল। হ্যাঁ, কিছুক্ষণের মধ্যে দেখবেন টেম্পারেচারটা প্রচণ্ড বেড়ে যাচ্ছে, আবার ছায়াতে এলে টেম্পারেচারটা প্রচণ্ড কমে যাচ্ছে। ফলে এই যে আপনাকে টেস্টিংটা করা, প্লাস পেলোডগুলোকে আপনি ঠিকমতো রিলিজ করতে পারছেন কিনা, প্লাস এত ঝাঁকানি যে এই যে রকেটে যখন যাচ্ছে, এই ঝাঁকানিগুলো সহ্য করেও যন্ত্রগুলো এখনো কাজ করছে কিনা, এগুলো কিন্তু মানে আপনি যে সাব অরবিটাল যারা ছাড়ে তারা কিন্তু এগুলো নিয়ে মাথা ঘামায়। অ্যাকচুয়ালি এই মানে স্কাইরুট এরোস্পেসের যে সিইও পবন চন্দ্রনাথ একটা কথা বলেছেন যে যেদিন লঞ্চ হয় তার আগের রাত্রিটা তিনি ঘুমোতে পারেননি, কেন না তিনি ভাবছেন শুধু কোন জায়গাগুলোতে অসুবিধে হতে পারে, সেই জায়গাগুলো ওনার মাথার মধ্যে ছিল, এবং আলটিমেটলি দেখা গেল প্রথমবারেই একেবারে সফল একটা উৎক্ষেপণ। এবং আমি যখন পবন চন্দ্রনাথের কথা বললাম, একটা প্রশ্ন একটু ডক্টর চক্রবর্তী করি, উনি যেটা বলছেন যে আগামী 5 বছরের মধ্যে নাকি একটা স্পেস বেসড ডেটা সেন্টার তৈরি হয়ে যাবে এবং লো কস্ট কম্পিউটিং করা যাবে মহাকাশে, এই ব্যাপারটা কি কতটা? অবশ্যই, আমি একবার খালি বলছি যে 11:30টার সময় ছাড়ার কথা ছিল 18 জুলাই, দেখা গেল ছাড়া যাচ্ছে না, সবাই হাঁ করে বসে আছে। দেখা যাচ্ছে কি হচ্ছে না, এটা খুব কন্ট্রোলড হোল্ড বলা হচ্ছে। একটা হচ্ছে কন্ট্রোলড হোল্ড, মানে এখনো সিস্টেমটা কন্ট্রোলের মধ্যে আছে কিন্তু, এবং যে কোনো মুহূর্তে সেরে যেতে পারে। আরেকটা হতে পারে আনকন্ট্রোলড হোল্ড, তাহলে ওটাকে পোস্টপোন করা হবে। আচ্ছা, কন্ট্রোলড হোল্ডটা যখন হলো, ওদের মধ্যে বিশ্বাস আছে যে এই জিনিসটা যাবে। দেখা গেল ইন্ডিয়ান যেটা সুইচ আছে না, আপনি যদি রেডিও কাজ না করে একবার অন করে দিন, ওরা আবার পুরোটাকে রিসেট করলো, মানে জাস্ট অন করে আবার অফ করলো পুরো সিস্টেমটাকে। এক্স্যাক্টলি 35 মিনিটের মাথায় 12:05 ওটা কিন্তু লঞ্চ করলো। অর্থাৎ প্রথমবারে প্রবলেম হতে পারত, মানে আনকন্ট্রোলড হোল্ড যদি হতো, কিন্তু কন্ট্রোলড হয়েছে বলে 35 মিনিটের মাথায় জিনিসটাকে ছাড়া হলো, এবং দেখা গেল যে
প্রত্যেকটা প্রোগ্রাম এক্স্যাক্টলি যখন যেটা স্টেজগুলো সেপারেশন হওয়ার কথা। তারপরে আপনি জানেন যে স্টেজ করা হয় কেন, তার মেন কারণটা হচ্ছে আপনি যদি একে একে স্টেজ না ছাড়েন তাহলে শুধু শুধু এই পুরো খোলটাকে আপনাকে টানতে টানতে নিয়ে যেতে হবে। ফলে আপনি যদি এগুলোকে রিলিজ করে যান তাহলে আপনার ওজনটা কমে যাচ্ছে, আপনি আরও বেশি থ্রাস্ট আরও বেটার পাচ্ছেন। কাজে এই যে প্রথমবার এই 4খানা স্টেজে করছে, জেনারেলি একটা স্টেজ অনেকেই করে, দুটো স্টেজ করে, কিন্তু প্রথমবারই 4টা স্টেজে সাকসেসফুল। এবার আমি আপনার কথাতে আসছি যে পবন চন্দ্রন যেটা উনি বলছেন যে 5 বছরের মধ্যে, এটা অবশ্যই হবে। আজকাল যে রেটে ডেটা, যত টেরাবাইট রেটে ডেটা প্রত্যেক সেকেন্ডে কালেক্ট করছে, প্রত্যেকটা গভর্নমেন্ট কালেক্ট করছে মানুষ সম্বন্ধে, এনভায়রনমেন্ট সম্বন্ধে, কোথায় খনিজ আছে, কোথায় বন্যা হতে পারে ইত্যাদি। তার জন্য আপনাকে অ্যাকচুয়ালি কম্পিউটারের সমস্ত মেমোরি চিপগুলোকে, মানে মেমোরিটাকে আপনাকে স্পেসে রাখতেই হবে। এই পৃথিবীতে রাখলে মুশকিলে পড়বেন। কেন? আপনাকে তার টেম্পারেচার কন্ট্রোল করতে হবে, তাকে ইলেকট্রিসিটি অ্যাবসোলিউটলি স্টেবিলাইজড ওয়েতে আপনাকে ইলেকট্রিক্যাল সাপ্লাই দিতে হবে, প্লাস তার লো টেম্পারেচারে নিয়ে যেতে হবে, হয় মানে হিলিয়াম ক্রায়োজেনিক মেথড। সেইটা মহাকাশে সেই দুটো প্রবলেমই একসঙ্গে সলভ করা। টেম্পারেচার কম এবং পার্টিকুলারলি আপনি হিট এক্সচেঞ্জ করে আপনি বাইরে তো অনন্ত মহাবিশ্ব পড়ে আছে, ফলে আপনি ওটাকে ঠান্ডা একটা লো টেম্পারেচার রাখতে আপনার কোনো এনার্জি খরচ হচ্ছে না, আপনার কোনো হিলিয়াম কিংবা ক্রায়োজেনিক পদ্ধতি ইউজ করতে হচ্ছে না। দ্বিতীয়ত আপনি ইলেকট্রিসিটি জেনারেট করছেন সোলার পাওয়ার থেকে এবং স্টেডি সাপ্লাই। ফলে যখন আপনি এই দুটো প্রবলেমকে একসঙ্গে সলভ করছেন তখন আপনার কাছে এন্টায়ার স্কাই ইজ দি লিমিট। আপনি যত খুশি ডেটা রাখতে পারেন, মানে সেখান থেকে জাস্ট ডাউনলিঙ্ক করে নিলেই হলো। আচ্ছা আচ্ছা, তো একটু বলুন আমাদের যে স্মল স্যাটেলাইট উৎক্ষেপণের ক্ষেত্রে এই বিক্রম-1 উৎক্ষেপণটা কতটা? দেখুন, এই বিক্রম, আপনাকে বুঝতে হবে যে ইসরো যখন প্রথম স্যাটেলাইট ছেড়েছিল, আমি কম্পেয়ার করতে চাইছি, ইসরো যখন প্রথম স্যাটেলাইট ছেড়েছিল 1984 সাল নাগাদ, সেটা নিজে, তার আগে 75-এ যেটা ছাড়া হয়েছিল আর্যভট্ট, সেটা কিন্তু অন্য জায়গায়, মানে আপনাদের রাশিয়ান স্পেস থেকে। ইসরো যখন নিজে করলো, সেটাকে বলে এসএলভি, মানে স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল। সেটাই আস্তে আস্তে পিএসএলভি, জিএসএলভিতে পরিণত হয়েছে। সেইটার ছিল মাত্র 40 কিলোগ্রাম জিনিসকে ও লোয়ার অরবিটে নিয়ে যেতে পারতো, ঠিক আছে, মাত্র 40 কিলোগ্রাম। সেইখানে এটা ধরুন আজকে জিএসএলভি, সেইটা অন্ততপক্ষে ধরুন 22 টন জিনিসকে নিয়ে যেতে পারে, মানে সেই স্কেলে বাড়ছে। আচ্ছা, সূর্য বলে যেটা তৈরি হচ্ছে, সেই সূর্যটাও কিন্তু আপনাকে 35 টন অবধি নিয়ে যাবে, যেটা ইন্ডিয়া তৈরি করছে এবং অলরেডি বছর 3-4 মধ্যেই ইউজ করবে। বিক্রম সেখানে প্রথম ট্রায়ালে কিন্তু যেটা নিয়ে যাচ্ছে সেটা হলো 350 কিলোগ্রাম, অর্থাৎ 350 কিলোগ্রাম পেলোডকে সে লোয়ার অরবিটে নিয়ে যেতে পারছে। এবং ও চুজ করেছে 450 কিলোমিটার। জাস্ট রেফারেন্সের জন্য বলছি যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যেখানে শুভাংশু শুক্লা গিয়েছিলেন, ওটা কিন্তু 400 কিলোমিটার উঁচুতে, ঠিক আছে, অর্থাৎ 450-এ গেছে, একটুখানি উপরে গেছে। এবং সেইটা কিন্তু তা সত্ত্বেও জেনারেলি ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনকে একটু নিচে রাখা হয়, কেন যাতে স্পেস ডেব্রিগুলো থেকে যেন দূরে থাকে। একটু উপরে গিয়েছিল, কিন্তু আমরা সাধারণত 800 কিলোমিটার অবধি যদি যাই তাহলে লোয়ার অরবিট বলি, লোয়ার মিডিয়াম অরবিট। আর তার থেকে দূরে যদি জিওসিনক্রোনাস অরবিট বলি তাহলে 36,000 কিলোমিটারে, যেখানে আমাদের সমস্ত ট্রান্সপন্ডারগুলো বসে আছে 36,000 কিলোমিটার উঁচুতে। আর সেখানে গেছে মাত্র 453 কিলোমিটার। যার যেটা যে কাজে যেটা কাজে লাগবে, মানে এটা যে কারণে গেছে, যে পারপাসে গেছে। সূর্য সম্পর্কে আপনি একটুখানি ছুঁলেন, আমরা একটু জানতে চাইবো যে সূর্য যেটা বানানো হচ্ছে, সূর্য বছর 3 আগে ইসরো যে প্ল্যানটা করেছে, যে জিএসএলভি, আপনাকে মনে রাখতে হবে যে দুটো জিনিস। প্রথম, আমাদের সবচেয়ে লিমিটেশনটা কি, যে আমরা চাঁদে যদি পাঠাই কিংবা মঙ্গলে পাঠাই, তাহলে দেখবেন যে আমরা বারবার করে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাই। চাঁদে যেতে 45 দিন লাগে, অথচ আমেরিকা 1969 সালে কিন্তু 4 দিনে গিয়েছিল। আচ্ছা, সেই ক্যাপাবিলিটি কিন্তু ইন্ডিয়া এখনো অর্জন করেনি। ফলে আপনাকে অনেক পাওয়ারফুল থ্রাস্টার দিয়ে অনেক পাওয়ারফুল মেশিন আপনাকে তৈরি করতে হবে। সেখানে জিএসএলভি যেটা আছে আপনার Mark 3, যেটা হচ্ছে আপনার মনে করুন 51 মিটার, আর 44 মিটার, আর Mark 2 যেটা 51 মিটার, এক্স্যাক্টলি এটা যেটা সাইজ আছে। তো 51 মিটার এটা দিয়ে আপনি যা নিয়ে যাবেন, সেটাকে কিন্তু আপনি চাঁদে 4জন খাবার দাবার রেডি নিয়ে, সেখানে সমস্ত যন্ত্রপাতি, সেখান থেকে আবার আপনাকে চাঁদে নামতে হবে, সেখান থেকে ডিসেন্ট মডিউল ও অ্যাসেন্ট মডিউল সব সঙ্গে নিয়ে আপনি পারবেন না। আপনাকে সেই জন্য করতে হবে। আর স্পেস স্টেশনে যদি তৈরি করতে হয় ভারতীয় অন্তরিক্ষ মিশন,
তাহলেও আপনাকে কিন্তু প্রচুর মডিউল একে 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 নিয়ে গিয়ে বছরের পর বছর নিয়ে গিয়ে সেখানে একটার পর একটা ডকিং করে 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 আপনাকে সিস্টেমটাকে বড় করতে হবে। আপনার মনে রাখতে হবে যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন কিন্তু ফুটবল ফিল্ডের মতো অত বড় একটা জিনিস, এটা কিন্তু একদিনে হয়নি। মানে আপনাকে 10 থেকে 12 বছর ধরে আপনি শুধু একটার পর একটা মডিউল যোগ করে গেছেন। সূর্য এখানে এবার সূর্য কি করছে, সূর্যর সাইজ হচ্ছে এটা যদি আমাদের সবচেয়ে ধরুন 51 মিটার হয় আপাতত সবচেয়ে উঁচু, তার বদলে সূর্য হবে 94 মিটার। আচ্ছা, 94 মিটার। আচ্ছা। এবং সেটা 6th জেনারেশন, মানে আমাদের এর মধ্যে মানে যেভাবে ক্লাসিফিকেশন করা হয় তা, এবং ওটা আপনার 35 টন জিনিসকে নিয়ে যেতে পারবে। আচ্ছা, অর্থাৎ এখান থেকে আপনি ধরুন এটা 22 টন, সেখান থেকে নিয়ে যেতে পারবেন 35 টন। এবং সেটা আশা করা যাচ্ছে যে 2033-2035 মধ্যে 7-8 বছরের মধ্যে অ্যাবসলিউটলি মানে টেস্টিং ফেজে চলছে। আচ্ছা, এইটা আমাদের কাছে খুব মানে ওইটা হলে ইসরোর যে লিমিটেশন যেটা আছে, মনে করুন গগনযানের জন্য বলুন কিংবা চাঁদে চন্দ্রযান 4, চন্দ্রযান 4ও যদি করতে হয় তাহলে আপনাকে যদি ওইটা থাকে তাহলে আপনাকে একবারেই আপনি বেরোতে পারবেন। তা না হলে আপনাকে এই ধরনের মেশিন, দুটো মেশিনে করে দু জিনিস তুলে নিয়ে অরবিটে নিয়ে গিয়ে তাদেরকে জয়েন করিয়ে তারপরে চাঁদে, মানে অনেকটা উচ্চতা, অনেকটা ওয়েট, অনেক বেশি। আমরা কি করে মাপি যে আপনি সবচেয়ে কত ভারী জিনিসকে আপনি অরবিটে তুলতে পারছেন। আচ্ছা, এখানে একটুখানি জানতে চাইবো যেটা নিয়ে আজকে আমাদের অনুষ্ঠানটা, এই যে স্টার্টআপ কোম্পানিগুলো যারা এই যে বেসরকারি উদ্যোগ, ভারতের যে ভবিষ্যৎ মহাকাশ কর্মসূচিতে এই বেসরকারি উদ্যোগ কতটা সাফল্য এনে দেবে? দেখুন, যেটা আপাতত যেটা আমরা জানি স্ট্যাটিস্টিক্স, সেটা হচ্ছে এন্টায়ার গ্লোবাল স্পেস ইকোনমি যাকে বলে, অর্থাৎ স্পেস থেকে যত টাকা পয়সা আপনি লেনদেন করেন, আপনি ডেটাকে কিনছেন, বিশ্বের বাণিজ্যিক অর্থনীতি এবং মহাকাশ সংক্রান্ত সেক্টরটা ভারত মাত্র 2% আপাতত অকুপাই করে আছে। ভারতের মহাকাশ সংস্থাগুলো সব যোগ করলেও মাত্র $8.4 বিলিয়ন মাত্র ইনভেস্টমেন্ট। আচ্ছা আচ্ছা, সেখানে এটা কিন্তু 2%, মানে আপনি বুঝতেই পারছেন তাহলে তাকে 2 দিয়ে ভাগ করে যদি আপনি 100 দিয়ে গুণ করেন, অর্থাৎ $4100 বিলিয়ন একটা মার্কেট, তার মধ্যে ভারতের মাত্র $8.4 বিলিয়ন। যদি এই ধরনের বিক্রম, এখন বিক্রমের ভ্যালু কত, $55 মিলিয়ন, মানে দেওয়া হয়েছে, ইট উইল বি ইভ্যালুয়েট করা হয়েছে যে এটা আলটিমেটলি যখন বড় হবে কোম্পানিটা $1.1 বিলিয়ন কাছাকাছি যাবে। অর্থাৎ আপনি যদি এইরকম কয়েকটা কোম্পানি যোগও করেন, ভারত 8.4 থেকে 16-17 যেতে পারে। কিন্তু ভারতের টার্গেট আলাদা, ভারতের টার্গেট হচ্ছে $44 বিলিয়ন যেতে চাইছে 2033-এর মধ্যে। অর্থাৎ নেক্সট, তাহলে আপনি 5 গুণ আপনি ইনভেস্টমেন্ট বাড়াতে হবে, তাহলে আপনি 4 গুণ গ্লোবাল ইকোনমিতে আপনি অংশগ্রহণ করবেন। এবং 2040-এর মধ্যে আপনার টার্গেট হবে $100 বিলিয়ন যেন ইনভেস্টেড হয়, যাতে অন্তত পক্ষে 10%, কারণ সবাই তো ওরাও তো বাড়ছে। ফলে আপনার কিন্তু আপনি এখানে 5 গুণ বাড়েন মানে যে আপনি অলরেডি 5 গুণে 10% হয়ে যাচ্ছে তা না, 5 গুণ টাকা খরচ করছেন কিন্তু আপনার বাড়ছে 4 গুণ বেশি পার্সেন্টেজ। আচ্ছা, এবার আপনাকে দেখতে হবে যে আপনি এই ইকোনমিটা কি করে বাড়ে, মানে কেন বাড়বে। এরা যদি এখন প্রত্যেকে বলে যে আমরা বিভিন্ন দেশের স্যাটেলাইটকে আকাশে তুলে দেবো, একটা করে আকাশে তুলে দিতে পারলে আপনার $1 কোটি করে হয়তো হবে, ঠিক আছে। ফলে আপনি যদি বহুবার পাঠান তাহলে বহু টাকা আসবে, কিন্তু সেটা কিন্তু মেন সোর্স অফ ইনকাম না। মেন সোর্স অফ ইনকাম হবে যে স্যাটেলাইটটাকে আপনি পাঠালেন, সেই যে 3 বছর নোশনালি আছে, এবং সে যদি 35 বছর থাকে তো আরও ভালো, সে যে ঘুরবে, সে আপনাকে যত ডেটা দিতে থাকবে সেই ডাটা সে বিক্রি করে যাবে। না, এখানে একটা জিনিস একটু বলুন ডক্টর চক্রবর্তী, একটু আগে আপনি বললেন না যে অনেকগুলো স্যাটেলাইট উৎক্ষেপণ করবে, আমরা সারা বছর ধরে মোটামুটি দেখি কিন্তু যে বহু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হচ্ছে, এটা কি কোনোভাবে মহাকাশের জন্য, মহাকাশে কি তাহলে স্যাটেলাইটের ভিড় হয়ে যাচ্ছে? মানে এই ব্যাপারটা দেখুন, 3 রকমের স্যাটেলাইট আছে। এক রকম স্যাটেলাইট আপনি পৃথিবীকে স্টাডি করতে যাচ্ছেন, হ্যাঁ, কোথায় বন্যা হচ্ছে, কোথায় মিনারেল আছে, কোথায় ভূমিকম্প হতে চলেছে, যেমন নাইসার স্যাটেলাইট, নাসা, ইসরো, সিনথেটিক অ্যাপারচার রেডার, এগুলো পৃথিবীর দিকে মুখ করে। আরেক ধরনের আছে, আপনি L1-এ বসে আছেন, আদিত্য L1 সূর্যকে তাকিয়ে আছে, জেমস ওয়েব L2-তে বসে আছে, মহাবিশ্বে তাকিয়ে আছে ইউনিভার্সের দিকে। এরা পৃথিবীর আশেপাশে আছে কিন্তু আমাদের বিজ্ঞানের নলেজটাকে বাড়াচ্ছে। থার্ড যেটা হচ্ছে, থার্ড টাইপের যারা, তারা আমাদেরকে বাই বলে একদম স্ট্রেট চলে যাচ্ছে, আমরা ভয়ে যান, ওরা অ্যাকচুয়ালি স্পেস এক্সপ্লোর করতে যাচ্ছে। এই 3 টাইপের স্যাটেলাইট আছে। এবার তার মধ্যে যদি আমাদের ছোটোখাটো কোম্পানিগুলো যদি প্রচুর হয়ে যায়, আমাদের দেশে তো হতে শুরু করেছে, আমাদের ভয় হচ্ছে অন্যান্য দেশে তো অবশ্যই হবে,
কিন্তু তাতে যদি ক্রাউডেড হয়, হ্যাঁ। যদি মানুষের জন্য যদি ক্রাউডেড হয়, তাহলে সেটা ভালো লকডাউন হবে না। আচ্ছা। তার কারণ আমি উদাহরণ দিচ্ছি, যেমন এলন মাস্কের প্রায় অন্তত 12,000 খানা স্যাটেলাইট মহাকাশে ওনার আছে। নিজেরই কোম্পানি। আচ্ছা। আচ্ছা, এবার স্যাটেলাইটগুলো এমনভাবে করা হয়েছে এবং উনি ডেটা বিক্রি করছেন, স্যাটেলাইট ডেটা বিক্রি করছেন, ফলে উনি মহাকাশকে ব্যবহার করে ইনকাম করছেন, ঠিক আছে? অথচ মহাকাশ মহাবিশ্বের সবার, আমাদের সবার। আচ্ছা, ফলে এই যে ক্রাউডটা হচ্ছে, আপনাকে মনে রাখতে হবে যে পৃথিবীটা একটা খুব ছোট একটা জায়গা। আপনার মনে হতে পারে অনেক বড়, অনেক সময় লাগে অফিস থেকে এখানে আসতে, বাড়ি থেকে অফিস যেতে, কিন্তু 12,000 কিলোমিটার ডায়ামিটার একটা ছোট্ট একটা জায়গাতে আপনি যদি প্রত্যেক স্কোয়ার কিলোমিটারে একটা করে আপনি স্যাটেলাইট দিয়ে ভরিয়ে দেন, প্রথম মার খাবো আমরা অপটিক্যাল অ্যাস্ট্রোনমাররা। আমরা আর যে কোনো অবজারভেশন করতে যাবো, সামনে দিয়ে একটা স্যাটেলাইট বাধা এসে যাবে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে আপনি যে কোনো স্পেসে পাঠাতে যান, সত্যিকারে যারা এক্সপ্লোর করতে চলেছে, ধরুন মঙ্গলে কিংবা কিছুতে, তাহলে তারা গিয়ে ধাক্কা মারবে, এবং ধাক্কা মারার পরিণতি কিন্তু ভয়াবহ। কারণ একটা যদি কোনোভাবে ক্ল্যাশ হয়, তাতে যে ডেব্রি তৈরি হবে, সেই ডেব্রিগুলো কিন্তু অন্যান্য স্যাটেলাইটের গায়ে গিয়ে পড়বে, এবং তারা অন্য স্যাটেলাইটের গায়ে গিয়ে পড়বে, ফলে একটা চেন রিয়াকশন হবে। এটাকে ক্যাসার সিনড্রোম বলে। ফলে ন্যাচারালি আমরা চাইবো না যে নেহাত একটা সেন্সারশিপ থাকা উচিত, যে স্যাটেলাইটটা যাচ্ছে সেটা যেন একটা মানে একটা লেভেলের নিচে স্যাটেলাইটকে না পাঠানো হয়। যদি সত্যিকারের কাজ না থাকে, তাহলে যেও না তুমি বেলুন দিয়ে করো কিংবা কিছু। মহাকাশ গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবনা এবং বেসরকারি উদ্যোগ, এই তিনজনের মিলিত প্রয়াস, ইকোসিস্টেমে যদি কাজ করা যায়, ইসরো এবং বিভিন্ন বেসরকারি উদ্যোগে, সরকার এবং বেসরকারি উদ্যোগ একসাথে হাতে হাত মিলিয়ে যখন কাজ করছে, তখন মহাকাশ গবেষণায়, প্রযুক্তি উদ্ভাবনে আমরা অবশ্যই এগিয়ে থাকতে পারবো, এবং একদিন না একদিন আত্মনির্ভর ভারত আমরা করতে পারবোই। অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর চক্রবর্তী, ধন্যবাদ আপনাদেরও।